কলেজ ডেন্টাল ইউনিট। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সেশন 2015-16। বর্তমানে কোর্সে আছি এমএস ফেজে রেসিডেন্ট হিসেবে, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিএসএমইউ সেশন মার্চ 24, এবং একই সাবজেক্ট থেকে জানুয়ারি 24-এ এফসিপিএস পার্ট 1 পাশ করি। তো আজকে ডিডিএস অ্যাডমিশনের এসবিএ স্পেশাল এসবি এর মাধ্যমে এক্সাম ম্যারাথন শুরু বলা যায়। তো এখানে আপনারা এক্সাম ম্যারাথন বলছি কারণ এখানে 3টা স্পেশাল এসবিএ পাবেন, প্লাস 3টা সাবজেক্ট ফাইনাল মক টেস্ট পাবেন। এখানে আমি একটা কথা কনভে করতে চাই, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস এই ম্যারাথনের, তো আশা করি সবাই এক্সামটা দিয়ে আমার ক্লাসটা দেখছেন। একটা প্রবলেম হয় যে ইউজুয়ালি সবাই এই পরীক্ষাগুলো টাইমলি কন্টিনিউ করেন না, রিভিশন না দেওয়ার জন্য, প্রপার টাইমে রিভিশন শেষ না হওয়ার জন্য এক্সামগুলো অ্যাপিয়ার করেন না। তো এটা আমি সাজেস্ট করব যে অবশ্যই সবাই সবগুলো এক্সাম দিবেন, কারণ এই এক্সামগুলোর মাধ্যমে আপনার একটা ব্রেন স্টর্মিং হচ্ছে, এবং যে টপিকটা আপনি পারবেন না সেটার উপর কনসেপশনটা ক্লিয়ার হবে। আর বাদ বাকি আরেকটা কথা হচ্ছে যে এগুলোর প্রত্যেকটারই যে স্পেশাল এসবিএ সাবজেক্ট ফাইনাল মক টেস্ট, এগুলোর একটা কম্বাইন্ড রেজাল্ট হবে। তো আপনি নিজেকে প্রপার ভাবে অ্যাসেস করার একটা সুযোগ পাচ্ছেন যে ফাইনাল এক্সামের রেসে আপনি কতখানি এগিয়ে আছেন। সো সবার জন্য শুভকামনা রইলো। আর আমি এখন হচ্ছে আমার ক্লাসের দিকে আগাই। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সারফেস ল্যান্ডমার্ক ইন দ্য নেক রিজিয়ন। এতে বলা হচ্ছে অ্যাডামস অ্যাপেল, বি হাইওয়েড বোন, সি থাইরয়েড কার্টিলেজ, ডি ক্রিকয়েড কার্টিলেজ, ই জুগুলার নজ। তো এটা আপনারা বিশ্রাম সিং এর যে চ্যাপ্টারের শেষে গোল্ডেন পয়েন্ট গুলোর একটা টেবল দেখা যায় প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে। তো এই গোল্ডেন ফ্যাক্টের টেবল গুলো আপনারা সবাই পড়বেন। তো এখান থেকে এই কোয়েশ্চেনটা তুলে দেওয়া, যেটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। তাছাড়াও ভিতরে আছে যে ক্রিকয়েড কার্টিলেজ হচ্ছে ফ্রন্টাল নেক রিজিয়নের, ফ্রন্ট পার্টের নেক রিজিয়নের সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এবং কেন সেটা আমি বলছি এখন। যে ইট লাইজ অ্যাট, আচ্ছা, ক্রিকয়েড কার্টিলেজের লোকেশনটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার, 6 সার্ভাইকাল ভার্টিব্রার লোয়ার বর্ডারে। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন হচ্ছে, কারণ এখানে দুইটা ইম্পর্টেন্ট ট্র্যাক্ট, আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ডাইজেস্টিভ ট্র্যাক্টের জাংশন আছে। সেটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের ল্যারিংস এবং ট্রাকিয়ার জাংশন, এবং জাংশন অফ ফ্যারিংস এবং ইসোফেগাস, এই ক্রিকয়েড কার্টিলেজ লেভেল বরাবর। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে C6 ভার্টিব্রার যে ট্রান্সভার্স প্রসেস থাকে, এর একটা টিউবারকল আছে, এবং এটাকে ক্যারোটিড টিউবারকল বলা হয়। কারণ একটু দেখি, ক্যারোটিড টিউবারকল বলা হচ্ছে কারণ কমন ক্যারোটিড আর্টারিকে এই টিউবারকলের এগেইনস্টে প্রেস করে আমরা ক্যারোটিড পালসেশনটা পাই। তো আমাদের আনসার হচ্ছে ডি ক্রিকয়েড কার্টিলেজ। আচ্ছা, অ্যাডামস অ্যাপেলই হচ্ছে থাইরয়েড কার্টিলেজের একটা অ্যাঙ্গুলেশন প্রোট্রুটের অংশ। এই যে ছবিতে একটু দেখি, যে এখানে একটু যাচ্ছি, এই যে এই অংশটা প্রোট্রুড, এটা হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এই যে থাইরয়েড কার্টিলেজের অ্যাঙ্গুলেশনটা, এটা ইউজুয়ালি মেলদের আমরা দেখি। এবং এই যে নিচে এটা ক্রিকয়েড কার্টিলেজ, এই যে ক্রিকয়েড কার্টিলেজ, এটা C6 লেভেল বরাবর থাকে। ওকে, এরপরে থাইরয়েড বাদ বাকি অংশগুলো, এই যে এখানে দেখি এই যে ট্রাকিয়া শুরু হয়ে গিয়েছে এই অংশটুকু থেকে, এবং পিছনে হচ্ছে আমাদের ফ্যারিংস এবং ইসোফেগাসের জাংশন। আর এই যে উপরে এগুলো, এটা হচ্ছে আমাদের হাইওয়েড বোন, একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হাইওয়েড বোনটা। ওকে, তাহলে পরের কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলা হচ্ছে যে 23 years old male was brought to emergency room after fall from height with several injury on lateral side of skull and facial region. CT scan reveals a clot formation between skull bone and dura mater causing extradural hematoma. আচ্ছা, এক্সট্রাডুরাল বলা হচ্ছে কারণ ডুরা ম্যাটারের বাইরের দিকে, স্কালবোন এবং ডুরা ম্যাটারের মাঝখানে ব্লাডের ক্লট ফর্মেশন হয়েছে। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের, which of the following structure may rupture after this injury? ওকে, তো এখানে বলা হচ্ছে anterior division of
ল্যাটারাল সাইড অফ স্কাল বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এখানে এক্সট্রাডুরাল হেমাটোমা ফর্মেশন হয়েছে। তো এখানে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল আর্টারি, বিতে বলা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন অফ মিডল মেনিনজিয়াল আর্টারি, সিতে বলা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ডিতে বলা হচ্ছে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, ইতে বলা হচ্ছে সুপিরিয়র পেট্রোসাল সাইনাস। আচ্ছা, তো এখানে আনসারের আগে একটু বলি, এই যে আমাদের টেরিয়ন, এটা হচ্ছে একটা সেন্সিটিভ সুচার, সেন্সিটিভ অংশ, কারণ এখানে এই পোর্শনটা খুবই থিন এবং ফ্রেজাইল বলা যায়, কারণ এই যে 4টা বোনের জাংশন, প্যারাইটাল, এই যে প্যারাইটাল, টেম্পোরাল, স্ফেনয়েড এবং ফ্রন্টাল, এখানে এটা হচ্ছে একটা এইচ শেপ সুচার স্কালে। তো এটার পিছনে আমাদের অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি, এই যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি থাকছে, এবং এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন, এটা টেম্পোরালের বোনের মধ্যে। ওকে, সো এখানে বলা হচ্ছে যে এই যে টেরিয়নের ফ্র্যাকচারটা কি করছে, ডিপ টু টেরিয়নের ডিপে কি থাকছে, যে অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি হুইচ রাপচার্স ফলোইং এ ব্লো in this region to form a extradural hematoma. আচ্ছা, এরপরে বাদ বাকি কথা বলা যে if the clot is big it may compress the brain leading to unconsciousness even death. তো এটা হচ্ছে কি আমাদের ট্রেফিনেশন অর ক্রেনিওটমি দ্বারা রিমুভ করা হয়। আচ্ছা, এটা এখন এই কোশ্চেনটা কেন একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এরকম সেম কোশ্চেন এফসিপিএস জুলাইয়ে 2023 সালে আমি পেয়েছিলাম, এবং স্ট্যাম এরকম ছিল যে অ্যান্টেরিয়র ডিভিশন আর পোস্টেরিয়র ডিভিশন, আমার মনে ছিল যে মিডল মেনিনজিয়াল আর্টারি থাকে, কিন্তু একটু কনফিউশন ছিল আমার যে অ্যান্টেরিয়র ডিভিশন না পোস্টেরিয়র ডিভিশন। সো এটা আমাদের আনসার হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশনটা। তারপরে হচ্ছে মোস্ট ফ্রেজাইল অ্যান্ড ইরেগুলার বোন অফ দ্য স্কাল, এতে বলা হচ্ছে টেম্পোরাল, বিতে বলা হচ্ছে ভোমার, সি এথময়েড, ডি স্ফেনয়েড, ই প্যালাটাইন। আচ্ছা, টেম্পোরালের যে পেট্রাস পার্ট এবং স্কোয়ামাস পার্ট, আচ্ছা পেট্রাস পার্টটা বেশ ইরেগুলার, তারপরে ভোমার ইরেগুলার, এথময়েড ইরেগুলার, স্ফেনয়েডও ইরেগুলার একটা বোন, বাট এখানে বলা হচ্ছে যে মোস্ট ফ্রেজাইল টেম্পোরাল বোন যথেষ্ট একটা শক্ত বোন, স্ফেনয়েডও। তো আমাদের যে আছে ভোমার, এথময়েড, প্যালাটাইন, তো একটু দেখি। আচ্ছা, এখানে আনসারটা হচ্ছে সি এথময়েড। এথময়েড হচ্ছে আমাদের বোন অফ দ্য স্কালের মোস্ট ফ্রেজাইল এবং ইরেগুলার বোন। তারপরে হচ্ছে অ্যাট বার্থ partly ossified and unossified area are seen between the bones of the vault of the skull are called frontanelli. আচ্ছা, বার্থের সময় আমাদের যে স্কাল বোন গুলো থাকে সেগুলো পুরোপুরি অসিফাইড হয় না, হয় আনঅসিফাইডই থেকে যাচ্ছে অথবা পার্টলি অসিফাইড থাকছে, তো এগুলোর নাম হচ্ছে ফ্রন্টানেলি। তো ফ্রন্টানেলি নিয়ে নিচের কোন ইনফরমেশনটা সঠিক? There are two frontanelles at birth, one anterior and one posterior. বিতে বলা হচ্ছে anterior frontanelli is the largest and diamond shape. সিতে বলা হচ্ছে all frontanelles close within few weeks after birth. ডিতে বলা হচ্ছে they provide, আচ্ছা আমি একটু সাথে সাথে এক্সপ্লেন করে যাই। এখানে বলা হচ্ছে দুইটা ফ্রন্টানেলি, ফ্রন্টানেলি anterior posterior দুইটা না বরং 6টা থাকে। anterior posterior 6 in numbers। দুই পাশে একটা প্যারাইটাল আর একটা হচ্ছে, একটা নাম আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, তবে আমি পরবর্তীতে শেয়ার করে দিচ্ছি। ইচ সাইডে আরো দুইটা 4টা থাকছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ছাড়া। তারপরে বিতে বলা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি ইজ দ্য লার্জেস্ট এন্ড ডায়মন্ড শেপ, এটা ট্রু। পোস্টেরিয়র ফ্রন্টানেলিটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। অল ফ্রন্টানেলি ইজ ক্লোজড উইদিন ফিউ উইকস আফটার বার্থ। আচ্ছা, প্রত্যেকটা ফ্রন্টানেলি ফিউ উইকস আফটার বার্থে ক্লোজ হয়, কিন্তু অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি সেটা হচ্ছে at the age of 2 তে ক্লোজ হচ্ছে। They provide a route for transportation of infection between extracranial and intracranial space during birth. এটা ফ্রন্টানেলি করে না, ফ্রন্টানেলি বরং এর ফাংশন হচ্ছে যে ব্রেনের একটা ডেভেলপমেন্টও হেল্প করছে, যেহেতু এটা পার্টলি অসিফাইড থাকছে, ব্রেনটা প্রপার জায়গা পাচ্ছে, আর হচ্ছে মোল্ডিং এ হেল্প করে ডিউরিং চাইল্ড বার্থ থ্রু দ্য বার্থ ক্যানাল। আর আরেকটা হচ্ছে ইতে বললো posterior frontanelli has
গ্রেটার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টালিটি হবে, কারণ এখানে হচ্ছে এক্সট্রাক্রেনিয়াল এর ফ্রন্টালির টেনশনটা দেখে, উপরে সারফেসের উপরে যে ওভার দ্য টেনশন দেখে ক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারের ইন্ডেক্সটা বোঝা যায়। আচ্ছা, তারপরে কোশ্চেন বলা হচ্ছে which bone is known as turbinate bone? এতে বলা হচ্ছে এথময়েড, বি স্ফেনয়েড, সি ভোমার, ডি ম্যাক্সিলা, এতে বলা হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। টার্মিনেট কঙ্কা গুলোই হচ্ছে টার্বিনেট বোন। টার্বিনেট বোন হচ্ছে এক প্রকার সর্পিলাকার স্পাইরাল। একটু দেখি যে turbinate bone are thin scroll-shaped bones in the nasal cavity which filters, humidify, and warm the air. They are also regulate airflow and play a role in maintaining healthy breathing. There are two inferior nasal concha on each side. আচ্ছা, একটু ছবিতে দেখি। এই যে এখন এখানে টার্বিনেটস হচ্ছে কয়েকটা, একটু ছবিতে একটু যাই। এই যে এটা মিডল টার্বিনেট, এটা হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট, আর উপরে হচ্ছে সুপিরিয়র টার্বিনেটটা থাকছে ছবিতে, এখানে ক্লিয়ার না, যেটা আমাদের সুপিরিয়র নেজাল কঙ্কা। এই যে সুপিরিয়র নেজাল কঙ্কা, কঙ্কা মানে হচ্ছে টার্বিনেট। এখন এই যে ইনফিরিয়র নেজাল কঙ্কাটা যেটা, এটা হচ্ছে আলাদা করে একটা সেপারেট বোন, আর বাদ বাকিটা যা আছে মিডল এবং সুপিরিয়র, এগুলো হচ্ছে এথময়েড বোনেরই প্রজেকশন। সো ইনফিরিয়র নেজাল কঙ্কাকে বলা হচ্ছে টার্বিনেট বোন। আমাদের আনসার হচ্ছে ই। তারপরে বলা হচ্ছে it is a small artery that arises from superficial temporal artery within the parotid gland. তাহলে বলা হচ্ছে যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিরই একটা স্মল ব্রাঞ্চ যেটা প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে দিয়ে রাইজ করছে। আফটার এমার্জিং ফ্রম প্যারোটিড গ্ল্যান্ড ইট রানস ফরওয়ার্ড অন দ্য masseter between the zygomatic arch and the parotid duct accompanying the buccal branch of the facial nerve. Which artery is mentioned above? Okay, সেখানে হচ্ছে inferior labial artery, superior labial artery। আচ্ছা, এই যে inferior superior labial artery, এগুলো হচ্ছে আমাদের facial artery branch। এখানে বলা হচ্ছে superficial temporal artery, তার মানে A আর B false, আমাদের আনসার না। তারপর হচ্ছে ascending palatine artery, transverse facial artery, ইতে বলা হচ্ছে টনসিলার আর্টারি। আচ্ছা, অ্যাসেন্ডিং প্যালাটাইন এবং টনসিলার আর্টারি হচ্ছে এগুলো ফেশিয়াল আর্টারির ব্রাঞ্চ, তবে সার্ভাইকাল ব্রাঞ্চ। সার্ভাইকাল ব্রাঞ্চ হচ্ছে টোটাল 4টা আমরা জানি। এখানে একটা তো হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন, টনসিলার, আরেকটা আছে গ্ল্যান্ডিউলার, আর এখানে এই যে ফেশিয়াল পার্টের যে ফেশিয়াল আর্টারি, যে ফেশিয়াল ব্রাঞ্চ গুলো হচ্ছে ইনফিরিয়র লেবিয়াল, সুপিরিয়র লেবিয়াল, আরেকটা আছে ল্যাটারাল নেজাল, আর মাস্কিউলার। এটা হচ্ছে ফেশিয়াল পার্টের, আর এটা হচ্ছে সার্ভাইকাল পার্টের। অ্যাসেন্ডিক প্যালাটাইন, টনসিলার, আরেকটা গ্ল্যান্ডুলারের সাথে আরেকটা নাম হচ্ছে সাবমেন্টাল ব্রাঞ্চ। এগুলো হচ্ছে ফেশিয়াল আর্টারির সার্ভাইকাল পোর্শনের ব্রাঞ্চ। তো এখানে বলা হচ্ছে যেহেতু সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারির ব্রাঞ্চ, তার মানে এগুলো ফেশিয়াল আর্টারি, বাকিগুলো। তো ডি হচ্ছে আমাদের আনসার, ট্রান্সভার্স ফেশিয়াল আর্টারি। একটু ছবিতে দেখি। এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির দুইটা, এই যে ফেশিয়াল আর্টারি, এটা দেখতে পাচ্ছি। এই যে ম্যাক্সিলারি আর্টারি একটা আছে, আর এদিকে হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তো এই দুটো হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, দুটো টার্মিনাল ব্রাঞ্চ। আচ্ছা, এখন এই যে ম্যাক্সিলারি আর্টারি তো এদিক দিয়ে চলে গেল, এটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এই যে একটা ব্রাঞ্চ অ্যারাইজ করলো, এটা জাইগোমেটিক আর্চের। এখানে বলা হচ্ছে কোশ্চেনটা যে ম্যাসেটার মাসেলের উপর দিয়ে যাবে এবং জাইগোমেটিক আর্চের বিটুইন দ্য জাইগোমেটিক আর্চ। আচ্ছা, এন্ড প্যারোটিড ডাক্ট অ্যাকম্পানি, এখানে ছবিতে প্যারোটিড ডাক্টটা বোঝা যাচ্ছে না, তবে প্যারোটিড ডাক্ট এদিক দিয়ে পাস করছে।
তো এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ফেসিয়াল আর্টারি। বিশ্রাম সিং এর বইয়েও একটা খুবই সুন্দর ছবি দেওয়া আছে, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কোশ্চেন এটাই বলা হচ্ছে যে ব্রাঞ্চেস অফ ফেসিয়াল পার্ট অফ ফেসিয়াল আর্টারি এ আর বি। 7. The most common cause of particular nerve injury is iatrogenic. আচ্ছা, এখানে কোশ্চেন একটা পার্টিকুলার নার্ভের কথা বলছে, এর একটা ইনজুরির কমন কজ হচ্ছে iatrogenic ইনভলভিং সার্জারি অফ ফর বায়োপসি অ্যান্ড ব্লক ডিসেকশন অফ লিম্ফ নোড ইন দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক। তাহলে নেকের পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের একটা নার্ভের কথা বলা হচ্ছে। causing difficulty in combing hair due to trapezius muscle paralysis. আচ্ছা, trapezius muscle এর কোনটা সাপ্লাই দিচ্ছে? এখানে হচ্ছে এতে বলা হচ্ছে ফেসিয়াল, বি হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, সি স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, ডি ভেগাস নার্ভ, ই হচ্ছে লং থোরাসিক নার্ভ। তো আমাদের যে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, এই কোশ্চেনটা এটাও হচ্ছে একটা এফসিপিএস পরীক্ষায় এসবিএ তে এসেছিল, একদম সেম টু সেম। অপশনগুলো আলাদা হতে পারে, তবে এই যে কোমিং হেয়ার, তারপরে হচ্ছে ট্রাপিজিয়াস মাসেলের প্যারালাইসিস, এরকম একটা কোশ্চেন ছিল। এটার আনসার হচ্ছে স্পাইনাল এক্সেসরি নার্ভ। এই স্পাইনাল এক্সেসরি নার্ভ হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল এবং স্টার্নোক্লেডোমাস্টয়েড মাসেলের সাপ্লাই দিচ্ছে। তো আনসার হচ্ছে সি। এখানে অনেক কিছুই বলা হচ্ছে যে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেলের কন্টেন্ট বলা হচ্ছে যে থার্ড পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি, বিতে বলা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাসের সার্ভাইকাল পার্ট, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ থাকে, আর হচ্ছে লিম্ফ নোডস থাকছে। এখন এই যে কন্টেন্ট গুলোর মধ্যে একমাত্র এটা, আচ্ছা এটা পরে বলি যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, যে এই যে উপরের কন্টেন্ট গুলো যা বললাম তার মধ্যে একমাত্র স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভটা ছাড়া, এই যে স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ ছাড়া বাকি সবগুলোই থাকছে বিনিথ দ্য রুফ, ওইটাই থাকবে উপরে, যার জন্য iatrogenic ইনজুরি হওয়ার চান্সেস অনেক বেশি। এবং দিস নার্ভ পায়ার্স the anterior border of the sternocleidomastoid muscle. এটা একটা ইম্পর্টেন্ট কথা যে anterior border of the sternocleidomastoid muscle কে এটা পায়ার্স করে এই যে 3 সেন্টিমিটার ফ্রম দ্য মাস্টয়েড প্রসেস। এই তথ্যটাও একটা ইম্পর্টেন্ট কথা। তারপরে হচ্ছে এই তো, এবং এই আচ্ছা এই যে এটা হচ্ছে disappears underneath muscle to disappear underneath the anterior border of the trapezius muscle and trapezius, এবং এটা সাপ্লাই করে ট্রাপিজিয়াস মাসেলকে। তো কেন এটা iatrogenic ইনজুরি পর্ন, এবং আর হচ্ছে কেন এই ট্রাপিজিয়াস মাসেলটা মাসেলের প্যারালাইসিসের ফলে ডিফিকাল্টি ইন কোমিং হচ্ছে কোন নার্ভের জন্য? স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, তাই বলা হচ্ছে। ওকে, এইটা হচ্ছে which of the following is the strap muscle of neck? A thyrohyoid, B platysma, C sternocleidomastoid, D trapezius, E middle constrictor of pharynx. আচ্ছা, স্ট্র্যাপ মাসেল গুলো হচ্ছে রিবন শেপ মাসেল, এগুলো হচ্ছে ইনফ্রাহাইওয়েড মাসেল। তো আমাদের ইনফ্রাহাইওয়েড মাসেল গুলোর নাম একটু দেখি, যে স্টার্নোথাইরয়েড, 2 স্টার্নোহাইওয়েড, 3 থাইরোহাইওয়েড, ই ওমোহাইওয়েড। তো আমাদের আনসার হচ্ছে এ থাইরোহাইওয়েড। 9. Regarding relation of the parotid gland, এতে বলা হচ্ছে apex projects downward to the carotid triangle. একটু প্যারোটিড গ্ল্যান্ডটা দেখি, এই যে এটা হচ্ছে এর অ্যাপেক্স নিচের দিকে, আর এই অংশটা হচ্ছে এর বেস। তো এর অ্যাপেক্সটা ডাউনওয়ার্ড, এবং এটা দেখা যাচ্ছে যে ক্যারোটিড ট্রায়াঙ্গেলের আপার পোর্শন পর্যন্ত, ক্যারোটিড ট্রায়াঙ্গেল পর্যন্ত এটা এক্সটেন্ডেড। তো আরেকটা বলছে বি superficial surface is concave and related to external acoustic meatus. তো superficial surface, তো এখানে একটু দেখি যে superficial surface হচ্ছে এই যে সবটুকু অংশ, এই পুরো পোর্শন হচ্ছে superficial surface। তো এটা হচ্ছে কনকেভ তো না, এটা বরং
কনভেক্স হওয়ার কথা। তো এই যে এই অংশটা হচ্ছে সুপারফিশিয়াল সারফেস, বাইরে থেকে, এই যে বাইরের অংশটা। তো এটা বলছে যে কনকেভ, এবং অবশ্যই এটা কনকেভ না, এবং এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিয়াটাসের সাথে এর সুপিরিয়র সারফেসটা বরং রিলেটেড। এই যে সুপিরিয়র সারফেসটা হচ্ছে কনকেভ এবং এক্সটার্নাল অডিটরি মিয়াটাসের সাথে রিলেটেড, নট সুপারফিশিয়াল সারফেস। তো এটাও ভুল। তারপর হচ্ছে সুপিরিয়র সারফেস ইজ দ্য লার্জেস্ট। সুপিরিয়র সারফেস না, বরং সুপারফিশিয়াল সারফেসটা হচ্ছে এই যে পুরাটা অংশ, সুপারফিশিয়াল সারফেস, এটা হচ্ছে লার্জেস্ট। আচ্ছা, সুপিরিয়র সারফেসের একটা নাম আছে, সেটা হচ্ছে বেস। সুপিরিয়র সারফেসটা হচ্ছে বেস। ডিতে বলা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার ইজ রিলেটেড টু দ্য ল্যাটারাল ওয়াল অফ ফ্যারিংস। পোস্টেরিয়র বর্ডার না, এর মিডিয়াল বর্ডারটা, এই যে এই মিডিয়াল বর্ডারটা এই ফেরেঞ্জিয়াল ওয়ালের সাথে রিলেটেড। তারপরে বলছে অল অফ দ্য, এগুলো ট্রু না। তো আমাদের আনসার হচ্ছে এ, একমাত্র এ হচ্ছে অ্যাপেক্স ডাউনওয়ার্ড এবং আপ টু দ্য ক্যারোটিড ট্রায়াঙ্গল, এটা হচ্ছে ট্রু, বাকিগুলো ফলস। এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট স্ট্রাকচার অফ সাবম্যান্ডিবুলার রিজিয়ন। এতে বলা হচ্ছে হায়োগ্লোসাস মাসল, বি সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, সি জেনিওগ্লোসাস মাসল, ডি মাইলোহাইওয়েড মাসল, ই ফেশিয়াল আর্টারি। আচ্ছা, মোস্ট প্রমিনেন্ট স্ট্রাকচার বলা হচ্ছে, এখানে সাবম্যান্ডিবুলার রিজিয়নের সবচেয়ে প্রমিনেন্ট স্ট্রাকচার হচ্ছে সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, আর আমাদের কি মাসল হচ্ছে হায়োগ্লোসাস মাসল। তো আনসার হচ্ছে বি সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। ট্রু রিগার্ডিং ট্রাকিওস্টোমি। এ সার্জিক্যাল প্রসিজার ডান ইন কেস অফ ফ্যারেঞ্জিয়াল অবস্ট্রাকশন। আচ্ছা, ফ্যারেঞ্জিয়ালের অবস্ট্রাকশনের সাথে তো ট্রাকিওস্টোমি না। ট্রাকিওস্টোমি যেহেতু ট্রাকিয়া যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ, তাহলে ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন হবে, বুঝাই যাচ্ছে এটা ফলস। কমনলি ডান ইন প্রি থাইরয়েড রিজিয়ন। থাইরয়েড রিজিয়নের সামনে ট্রাকিয়া থাকবে, থাইরয়েড রিজিয়নের পিছনে, সেটা রেট্রোথাইরয়েড রিজিয়ন হবে। তারপর যে হাই ট্রাকিওস্টোমি ইজ রিস্কি ফর চিলড্রেন। আচ্ছা, থাইরয়েডের ইসমাসের উপরে যদি সেটা করা হয়, ট্রাকিওস্টোমিটা করা হয়, ইনসিশনটা দেওয়া হয়, সেটা হচ্ছে হাই, আর নিচে করা হলে সেটা হচ্ছে লো। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু নেক পোর্শনটা এর ছোট, কম, নেক যেহেতু বাচ্চাদের ছোট থাকে, তো এর জন্য এটা লো লো ট্রাকিওস্টোমি করলে এর বিভিন্ন ভেসেল ইনজুর্ড হতে পারে এবং হাই রিস্ক অফ হেমোরেজ হয়। তো বাচ্চাদের জন্য লো ট্রাকিওস্টোমি ইজ রিস্কি। অনলি ডান অ্যাবাভ দ্য ইসমাস, ফলস, বিলো দ্য ইসমাসও করা হচ্ছে। ইতে বলা হচ্ছে ট্রাকিয়া ইজ ওপেন বাই ভার্টিক্যাল ইনসিশন। হ্যাঁ, একটা ভার্টিক্যাল ইনসিশন দ্বারা ট্রাকিয়াটাকে ওপেন করে ট্রাকিওস্টোমিটা করা হচ্ছে। আনসার হচ্ছে ই। এগুলি বলা হয়েছে মাত্র যা বললাম। তারপরে 12-এ বলা হচ্ছে 35 years old female came to oral and maxillofacial surgery department with the complaints of headache, jaw pain for several months. This pain is associated with clicking sound which is audible during chewing. যেহেতু ক্লিকিং সাউন্ডের কথা বলা হচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট অ্যাসোসিয়েটেড কিছু একটা হবে। Which event is responsible for this jaw pain? এতে বলা হচ্ছে due to trigeminal neuralgia. বিতে বলা হচ্ছে spasm of pterygoid muscle, spasm, সিতে বলা হচ্ছে spasm of masseter muscle, ডিতে বলা হচ্ছে spasm of temporalis, ই ankylosis of temporomandibular joint. আচ্ছা, তো ট্রাইজেমিনাল নিউরালজিয়া এর সাথে ক্লিকিং সাউন্ডের অ্যাসোসিয়েশন, ক্লিকিং সাউন্ডের সম্পর্ক নেই, এটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট রিলেটেড পাবো। তো এই যে ম্যাসেটার এবং ল্যাটারাল টেরিগয়েড মাসল, এগুলো আমাদের মাসল অফ ম্যাস্টিকেশনের দুইটা মাসল। তো একটু যাই, এই যে এই পোর্শনটা যা পড়লাম কোশ্চেনে, এগুলো একটা ডায়াগনোসিস বলা যায়, এটা হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট সিনড্রোম। তো এই জয়েন্ট সিনড্রোমের যা হয় যে
ফেশিয়াল পেইন থাকবে, জ পেইন থাকবে, হেডেক কমপ্লেন করবে এবং পেশেন্টের ক্লিকিং সাউন্ড এগুলো অ্যাসোসিয়েটেড থাকে, এগুলোই বলা হচ্ছে। তারপরে বলছে these symptoms may associated with clicking and pain in the joint. The clicking is often audible during the patient is chewing. It occurs when the posterior attachment of the disc becomes stretched and detached, allowing the disc to become temporarily and permanently trapped anteriorly. তো যার ফলে এটা ওভার ক্লোজার হয়ে একটা মেল অক্লুশনও ডেভেলপ করে। তো এখানে একটু দেখি যে এগুলোর সাথে কেন কেন এই পেইন গুলো হচ্ছে। যখন ম্যাসেটার মাসেল স্পাজম হবে তখন হচ্ছে ডিফিউজ ফেশিয়াল পেইন হবে, যেহেতু আমাদের রেমাস অফ দ্য ম্যান্ডিবলের সাইডে থাকছে, ল্যাটারালি থাকছে। তারপরে হচ্ছে হেডেক হবে ডিউ টু স্পাজম অফ টেম্পোরালিস মাসেল, আর জ পেইন হবে ডিউ টু স্পাজম অফ ল্যাটারাল টেরিগয়েড মাসেল। তো আনসার হচ্ছে স্পাজম। আচ্ছা, এখানে বলছে যে জ পেইনের জন্য কোনটা অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে স্পাজম অফ ল্যাটারাল টেরিগয়েড মাসেল। 55 years old male came to ophthalmology department with partial dropping of left eyelid, constricted pupil and loss of sweating with redness on the face on the same side. Redness of the an injury to particular nerve resulting this symptom. এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এফসিপিএসও এই টাইপের একটা কোয়েশ্চেন পেয়েছিলাম। কোয়েশ্চেনটা হচ্ছে নেম দ্য ফলোইং নার্ভ। একটা নার্ভের ইনজুরির জন্য এই কি কি বলা হচ্ছে যে লেফট আইলিডের পার্শিয়াল ড্রপিং হচ্ছে, পিউপিল কনস্ট্রিক্টেড হচ্ছে অর্থাৎ মিওসিস হচ্ছে, এবং লস অফ সোয়েটিং, রেডনেস অফ দ্য ফেস, ফ্লাশিং অফ ফেস হচ্ছে। তো এগুলো হচ্ছে আমাদের হর্নার সিনড্রোমের ফিচার্স। তো এখানে এই যে এটার নেমোনিকটা কি, স্যাম্পল এস দিয়ে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারের ইনজুরির জন্য মেইনলি এই হর্নার সিনড্রোমটা হয়। অ্যানহাইড্রোসিস হয়, অর্থাৎ আমাদের যে সাইডে প্রবলেমটা হচ্ছে এফেক্টেড সাইডে সোয়েটিং লস হবে, মিওসিস হবে, পিউপিল কনস্ট্রিক্টেড থাকবে, টোসিস হবে, পার্শিয়াল টোসিস অর্থাৎ এক সাইডের আইলিড হাফ ড্রপ হয়ে যাবে, লস অফ সিলিও স্পাইনাল রিফ্লেক্স। এটা হচ্ছে ব্যাক অফ নেকের ব্যাক সাইডের স্কিনে যদি পিঞ্চ করা হয় তখন ইউজুয়ালি পিউপিল ডাইলেটেড হয়, বাট এই ক্ষেত্রে এর এফেক্টেড সাইডের পিউপিল ডাইলেটেড হবে না, যেটা নর্মাল আয়ের ক্ষেত্রে হয়। এবং ইতে বলা হচ্ছে অ্যানোপথ্যালিজম, সরি অ্যানোপথ্যালমস, মানে অ্যানোপথ্যালমস হচ্ছে সাঙ্কেন অফ আইবল, এক পাশের আই চোখের গর্তে ঢুকে যাবে, সাঙ্কেন আইবল। তো এখানে যে প্রথম তিনটা আছে যে লস অফ সোয়েটিং, কনস্ট্রিক্টেড পিউপিল আর হচ্ছে ড্রপিং, পার্শিয়াল ড্রপিং অফ আইলিড, এই তিনটা হচ্ছে ট্রায়াড হর্নার সিনড্রোমের। একটু মনে রাখবেন। তো এটা কোন নার্ভের জন্য হচ্ছে, সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারের জন্য। তো এখানে আনসার হচ্ছে এতে বলা হচ্ছে অকুলোমোটর, বি গ্রেট অরিকুলার, সি ফেশিয়াল, ডি অরিকুলার টেম্পোরাল, ই সার্ভাইকাল সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। আনসার ই। ওই যে বলেছিলাম না যে এফসিপিএস এরকম একটা কোশ্চেন পেয়েছিলাম, তো আমার কনফিউশন ছিল যে অকুলোমোটর হবে নাকি সার্ভাইকাল সিম্প্যাথেটিক, শিওর ছিলাম না। তো এই দুটার মধ্যে কনফিউশন ছিল। আনসার হচ্ছে সার্ভাইকাল সিম্প্যাথেটিক। এই যে এখানে ছবিতে বোঝা যাচ্ছে এক পাশের আইলিড এটা ড্রপিং হয়েছে এবং এই যে এটার পিউপিলটা ডাইলেটেড, এটা কনস্ট্রিক্টেড। ওকে, তারপর হচ্ছে which statement is true for prognosis of tongue cancer? A, in anterior 2/3 is poor due to rich anastomosis of lymphatic, thus easily metastasis. B তে বলা হচ্ছে posterior 1/3 is poor because this metastasizes ipsilateral as well as contralateral lymph node. মিডলাইন ক্রস করে বলা যাচ্ছে। সি তে বলা হচ্ছে poor in root of the tongue due to perineural invasion. D তে বলা হচ্ছে poor in anterior 2/3 due to prolonged non-healing ulceration.
আচ্ছা, প্রলং নন হিলিং আলসারেশন অ্যান্টেরিয়র টু থার্ড এর সাথে সম্পর্ক নেই। এটা যে কোনো টাঙের যে কোনো সাইটে প্রলং নন হিলিং আলসারেশন হতে পারে, তো এটা ফলস। সাইট ইজ নট আ প্রগনোস্টিক ফ্যাক্টর, ফলস। অবশ্যই অ্যান্টেরিয়র টু থার্ড এবং পোস্টেরিয়র টু থার্ড এখানে একটা সাইটের বিষয় আছে। তো একটু এক্সপ্লেনেশনের আগে একটু দেখে নিই। ওকে, পোস্টেরিয়র ওয়ান থার্ডে এর লিম্ফ্যাটিক্স এর একটা রিচ রিচ অ্যানাস্টোমোসিস আছে, অ্যান্ড ইট ক্রসেস দ্য মিড লাইন, যার জন্য পোস্টেরিয়র ওয়ান থার্ডের এক সাইডের যদি মেটাস্টেসিস হয়, সেটা কন্ট্রাল্যাটারাল লিম্ফ নোডকেও ইনভলভ করবে। কারণ কিন্তু অ্যান্টেরিয়র টু থার্ডে দেখা যাচ্ছে যে এখানে লিটল ক্রস কমিউনিকেশন অফ লিম্ফ্যাটিক্স খুবই কম হয়, বাট পোস্টেরিয়রে একটা রিচ অ্যানাস্টোমোসিস থাকে। তো যার জন্য অ্যান্টেরিয়র টু থার্ডে ইউজুয়ালি কন্ট্রাল্যাটারাল মেটাস্টেসিস হয় না, এক্সেপ্ট দ্য ভেরি লেট স্টেজ। লেট স্টেজে গেলে কন্ট্রাল্যাটারাল মেটাস্টেসিস অ্যান্টেরিয়র টু থার্ডও হতে পারে, কিন্তু খুবই কম। For this reason, cancer in the posterior one third of the tongue has poor prognosis. তাহলে আমাদের আনসার হচ্ছে বি, posterior one third is poor, কারণ এটা ipsilateral as well as contralateral lymph node metastasis হয়। Ingested fish bone may get lodged into A, piriform fossa, B, passivant ridge, C, tonsillar fossa, D, tonsillar crypts, E, epiglottic fold. আনসার হচ্ছে পিরিফর্ম ফসা। আচ্ছা, পিরিফর্ম ফসা নিয়ে একটু আমি বলি। এই যে ingested foreign bodies like fish bone, safety pin may sometime lodged into piriform fossa. It is not taken. এই ফসাটার একটা আলাদা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্মাগলার্স ফসা। এবং এটার একটু দেখি, এই যে এটা দেখা যাচ্ছে যে এর আপার পার্ট ব্রড এবং ডিপার পার্ট হচ্ছে ন্যারো। এরকম একটা এমসিকিউ এর স্ট্যামে দেখেছিলাম, তাই মনে হলো তথ্যটা শেয়ার করি। এবং এর আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে এন্ডোস্কোপিতে ইট ইজ এ সাইট ফর সাইট অফ পারফোরেশন। এখানে পারফোরেশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আর এটা একটা বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে এটা একটা ল্যাটারাল চ্যানেল ফর ফুড হিসেবেও কাজ করে, ফর ফুড প্যাসেজ। একটা ল্যাটারাল চ্যানেল হিসেবেও কাজ করে ফর ফুড প্যাসেজ। তো আনসার এ। তারপরে 16, লেশন অফ উইচ নার্ভ causes paralysis of soft palate? A, facial nerve, B, spinal accessory nerve, C, hypoglossal nerve, D, glossopharyngeal nerve, E, vagus. আচ্ছা, সফট প্যালেটের মাসেল সাপ্লাই যদি বলি এখানে, মাসেলের নার্ভ সাপ্লাই যদি বলি, এখানে হচ্ছে এর মোটর সাপ্লাই সবগুলো মাসেলই সাপ্লাই পাচ্ছে cranial root of spinal accessory nerve. Cranial root of accessory nerve. Root of accessory nerve এটা হচ্ছে একটা ভেগাস নার্ভের অংশ ভায়া pharyngeal plexus. তো except the tensor palatini যেটা পাচ্ছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড। তো
তো এর সফট প্যালেটের প্যারালাইসিসের জন্য অবশ্যই তাহলে ভেগাস নার্ভ রেসপন্সিবল, ভেগাস নার্ভের ইনজুরি এটার জন্য রেসপন্সিভ। এবং এই ভেগাস নার্ভের লেশন হলে কি হচ্ছে, সফট প্যালেট প্যারালাইসিস হবে এবং যার ফলে নেজাল রিগার্জিটেশন, নাকে দিয়ে ফ্লুইড অথবা লিকুইড জাতীয় খাবার নাকে দিয়ে উঠবে। তারপরে নেজাল ট্যাং ইন ভয়েস, নাকো নাকো কথা। তারপরে হচ্ছে লেশন সাইডে এর প্যালাটাল আর্চ ফ্ল্যাটেনিং হবে এবং উভুলার ডেভিয়েশন হবে টু দি অপোজিট সাইড, বিকজ যে পাশে প্যারালাইসিস হচ্ছে সে পাশের মাসল কাজ করছে না, অপোজিট সাইডে যেটা অ্যাক্টিভ আছে সেটা আবার ওভুলাকে ওই পাশে টানবে, তো এর জন্য ডেভিয়েশন হবে টু দি অপোজিট সাইড অফ দ্য লেশন। আনসার ই। which is called the anesthetic artery? A radial, B brachial, C carotid artery, D superficial temporal artery, E facial artery. আনসার হচ্ছে ডি, superficial temporal artery. আচ্ছা, superficial temporal artery pulsation can be readily felt in front of the tragus of the air, and it serves a useful purpose in anesthetists to whom the radial pulse is not available during surgery. যখন রেডিয়াল পালসটা রিডলি অ্যাভেলেবল থাকে না তখন সুপারফিশিয়াল টেম্পোরারি আর্টারি পালসেশনটা দিয়ে ডিটেক্ট করা হচ্ছে। ফর দিস রিজন দিস ইজ কল্ড অ্যানেস্থেটিক আর্টারি। তো আনসার হচ্ছে ডি। Nerve of third eye is A oculomotor, B trochlear, C abducent, D ophthalmic nerve, E spinal accessory nerve. আনসার হচ্ছে বি ট্রকলিয়ার। এই ট্রকলিয়ার নার্ভের কিছু ইউনিক ফিচারও আছে। আচ্ছা, এই ট্রকলিয়ার নার্ভ একটা মাসেলকে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে সুপিরিয়র অবলিক মাসেল। আর এটা হচ্ছে ইট ইজ দ্য স্মলেস্ট নার্ভ, স্মলেস্ট ক্রেনিয়াল নার্ভ, আর এটা সবচেয়ে স্ল্যান্ডার নার্ভও। সবাই ট্রকলিয়ার নার্ভের ইউনিক ফিচারটা দেখে নেবেন ভালো করে। ট্রু ফর ডায়াফ্রাম মেজর ওপেনিং। আচ্ছা, ডায়াফ্রামের তিনটা মেজর ওপেনিং থাকে আমরা জানি, একটা হচ্ছে ভেনা কেভাল ওপেনিং, তারপরে হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, আর একটা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। একটু ছবিতে যাই আগে। এই যে ডায়াফ্রামের ওপেনিং, আমাদের এখানে মনে রাখতে হবে লেভেলগুলো। জোড় সংখ্যা 8 থেকে শুরু, 8, 10, 12। এখন আমরা একটু অ্যালফাবেটিক্যাল অর্ডারটা দেখি। এর পরে ই এবং এর পরের যেহেতু ই এর পরে আচ্ছা, এর পরে কি থাকবে? এ বি সি ডি ই, তারপরে ই এর পরে থাকবে আই, তাই না? এই অর্ডারটা। তাহলে পিছন থেকে যদি শুরু করে আমি মনে রাখতাম, আমার সবসময় প্যাচ লাগতো যে অ্যাওর্টিক ওপেনিংটা সামনে না পিছনে, তো অ্যাওর্টাটা পিছনের দিকে। তো নিচ থেকে হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারটা ফলো হবে, যে এ অ্যাওর্টা, ই ইসোফেগাস, আই ইনফিরিয়র ভেনা কেভা। ইনফিরিয়র ভেনা কেভাটা হচ্ছে লেভেল 8, T8 বরাবর। তো ভেনা কেভাল ওপেনিং দিয়ে অবশ্যই ইনফিরিয়র ভেনা কেভা যাবে, আর হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। ইসোফেগাসের ইসোফেজিয়াল ওপেনিং থেকে যাবে ইসোফেগাস, ভেগাস নার্ভ, আর হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট। মনে রাখতে হবে ইসোফেগাস আর ভেগাস নার্ভের কথা। তারপরে অ্যাওর্টিক ওপেনিং দিয়ে অবশ্যই অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, আর হচ্ছে থোরাসিক ডাক্ট, এজাইগাস ভেন। এই যে এই তিনটা, এটা ইম্পর্টেন্ট সব অ্যাওর্টিক ওপেনিংটা, যে থোরাসিক ডাক্ট অ্যাওর্টিক ওপেনিং দিয়ে যায়, আর হচ্ছে এজাইগাস ভেন।
আর এখানে হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, এখানে স্টেমে এরকম অনেক সময় দিয়ে দিতে পারে লেফট, সেটা হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ। ভেগাস নার্ভটা যাবে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং থেকে। তো আনসার হচ্ছে, একটু দেখি অপশন কোশ্চেনটা কি কি ছিল, যে esophageal opening at the level of T8 vertebra false, esophagus-টা মিডলে থাকে T10, vena cava opening is in the central tendon, হ্যাঁ ট্রু, vena cava-টা সেন্ট্রাল টেন্ডনে ওপেন হচ্ছে, মাঝখানে থাকছে। vagal trunk passes along the abdominal aorta through aortic opening, false, vagal trunk-টা হচ্ছে ইসোফেগাসের সাথে পাস করে ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে, নট অ্যাবডোমিনাল aorta। দিতে বলা হচ্ছে aortic opening at the level of T8, false, aortic openingটা হচ্ছে T12 লেভেল দিয়ে ওপেন থাকছে। vagus trunk passes through the vena cava opening with inferior vena cava, false, ভেগাস নার্ভ তো দেখেছিলাম যে ইসোফেগাসের সাথে পাস করছে। তো আনসার হচ্ছে বি, ভেনা ক্যাভাল ওপেনিং ইন দ্য central tendon. Okay. Commonest type of appendix: A, retrocecal; B, subcecal; C, pelvic; D, mid-inguinal; E, splenic type. ফার্স্ট ইয়ারের পড়া, এটা হচ্ছে এ রেট্রোসিকাল, এটা হচ্ছে 60%, মোর দেন 60% কেসে রেট্রোসিকাল থাকে, অর্থাৎ সিকামের পিছনের সাইডে 12 o'clock পজিশনে। একটু ছবি দেখি, এই যে এটা হচ্ছে সিকাম, এই রেট্রোসিকাল, এখানে 60 দেওয়া, আমাদের একে দত্তের বইয়ে দেওয়া আছে 60, মোর দেন 60%, ওটা আমরা ফলো করব। তারপরে এই যে সাবসিকাল মাত্র 2%, পেলভিকটা একটু বেশি 30%-এর বেশি। আচ্ছা, প্রি আইলিয়ার এটা অনেক কম। আচ্ছা, পোস্ট আইলিয়ার এটা আরো কম, 0.5। ওকে, পরে কোশ্চেন। Which part of meiosis is most closely associated with recombination? জেনেটিক রিকম্বিনেশনের কথা আমরা শুনেছি, এটা কারো যদি জানা নাও থাকে, রেসিডুয়াল নলেজ এবং কমন সেন্স অ্যাপ্লাই করে এটার আনসার দেওয়া যাবে। আমরা জানি মিওসিস হচ্ছে সেল ডিভিশন, তো দুইটা টাইপ, এর মধ্যে মিওসিস মাইটোসিস আছে। তো মিওসিসের দুইটা ভাগ আছে আবার, মিওসিস 1, মিওসিস 2। এই মিওসিস 1 এর আবার ভাগ হচ্ছে গিয়ে, মিওসিস 1 এর মধ্যে এই যে আমাদের ভাগগুলো, যে প্রোফেজ 1, আচ্ছা মেটাফেজ, অ্যানাফেজ, বি তে বলা হচ্ছে, সি তে টেলোফেজ, ডি প্রোফেজ 1, ই টেলোফেজ 2। আচ্ছা, এই যে প্রোফেজ 1টা হচ্ছে সবচেয়ে, এতে যাই, এই যে প্রোফেজ ইজ দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন, মানে প্রোফেজ 1 এর কথা বলেছে, ইজ আ ইউনিক এক্সটেন্ডেড পিরিয়ড ইন হুইচ homologous chromosome paired and undergo genetic recombination during a process called synapsis. এই লাইনটা ইম্পর্টেন্ট। এবং এখানে প্রোফেজ 1 এ একটা জিনিস হয়, সেটা হচ্ছে ক্রসিং ওভার, জেনেটিক ম্যাটেরিয়ালের ক্রসিং ওভার হচ্ছে, যার জন্য এই পসিবল। ওকে, ক্রসিং ওভার হয়। তো আনসার হচ্ছে ডি, প্রোফেজ 1, জ্যাঙ্কুরার বই থেকে ডিরেক্ট দেওয়া। তারপরে at day 11 and 12, which of the following form during second week of embryonic development? এতে বলা হচ্ছে extra embryonic xylem, B, amniotic cavity, C, syncytial trophoblast, D, primary yolk sac, E, secondary yolk sac। আচ্ছা, এখানে আনসারটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সিলম। একটু যাই, এই যে implantation of the blastocyst is complete by 12th day of development. Establish of the uteroplacental circulation, একটা সার্কুলেশন ফর্ম হবে, ম্যাটার্নাল সাইনোসয়েডস গুলো ঢুকবে। Appearance of extra embryonic mesoderm between the cytotrophoblast and the extracellular cavity.
আচ্ছা, সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টকে উইক অফ 2 বলা হয়, কারণ এখানে দুইটা ক্যাভিটি হবে, তারপরে হচ্ছে আম, সবকিছুই দুই দুই লেয়ারে ফর্ম হবে। সাইটোট্রোফোপ্লাস্ট হবে, সিনসাইশিয়াস ট্রোফোপ্লাস্ট হবে। তো এখানে বলছে যে অ্যাপিয়ারেন্স অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম বিটুইন দ্য সাইটোট্রোফোপ্লাস্ট এন্ড এক্সোসিলমিক ক্যাভিটি। লার্জ ক্যাভিটিস ডেভেলপ ইন দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে লার্জ ক্যাভিটি ফর্মেশন হবে কয়েকটা, লার্জ ক্যাভিটিস which become confluent and form the extraembryonic cellum or chorionic cavity. একটু ছবিতে দেখি, এই যে এখানে এই যে বাইরেটা হচ্ছে সিনসাইশিও ট্রোফোব্লাস্ট, এটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। আর ফার্স্টে থাকে এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম থাকে। এখানে ছোট 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 ক্যাভিটি ফর্মেশন হয়, সবগুলো ক্যাভিটি একসাথে মিলে এখানে একটা কোরিয়নিক ক্যাভিটি এক্সট্রা এমব্রায়োনিক সিলোমের ফর্মেশন হয়েছে। এটা ডে 11 and 12 বরাবর হয়ে যায়। ওকে, এখানে দেখা যে লার্জ স্পেসেস ডেভেলপ ইন দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম এন্ড ফর্ম এক্সট্রা এমব্রায়োনিক সিলম, যার আরেকটা নাম হচ্ছে আমাদের কোরিয়নিক ক্যাভিটি। আর ডে 13 বরাবর সেকেন্ডারি ইয়োক স্যাকের ফর্মেশন হয়ে যায়, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তারপরের কোশ্চেন হচ্ছে which is a structural chromosomal disorder? A. Turner syndrome, B. Down syndrome, C. Klinefelter syndrome, D. Trisomy, E. Cri-du-Chat syndrome. Cri-du-Chat হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যার হচ্ছে ক্রাই অফ দ্য ক্যাট। এটাও একটা এফসিপিএস এর এসবি এর কোশ্চেন এরকম ছিল যে কোনটা হচ্ছে স্ট্রাকচারাল। এখানে আমরা জানি যে ট্রাইসোমি, নামে বোঝা যাচ্ছে একটা নাম্বার ট্রাই। তারপরে ডাউন সিনড্রোম 21 ক্রোমোজোমের জন্য, তারপরে টার্নার এবং ক্লিনফিল্টার, এগুলো সব হচ্ছে কি এগুলো সব হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি। একমাত্র ক্রি-ডু-শার এই সিনড্রোমটা হচ্ছে স্ট্রাকচারাল ক্রোমোজোমাল ডিসঅর্ডার। এখানে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি কি কি আছে? ট্রান্সলোকেশন, ডিলেশন, ইনসার্শন, ইনভার্সন। ট্রান্সলোকেশন, আচ্ছা, স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির আরেকটা পরিচিত নাম দেখা যাচ্ছে যে বার্কিটস লিম্ফোমা, এটাও একটা স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেটার জন্য ক্রোমোজোমাল ট্রান্সলোকেশনের জন্য বার্কিটস লিম্ফোমাটা হয়। তারপরে ডিলেশনের জন্য উইলম টিউমার এবং ক্রি-ডু-শার সিনড্রোম। আচ্ছা, ইমিচিওর বোন ইজ অলসো নোন অ্যাজ, এরকম কোশ্চেন আমাদের রেসিডেন্সির আমরা সেকেন্ড ব্লকেই করেছিলাম লং গেজের সময়, যে আসছি কোশ্চেনটা কি ছিল এখনই বলবো, এই স্ট্যাম্প গুলো আগে একটু বলে নেই। এতে বলা হচ্ছে স্পঞ্জি বোন, বি মেডুলারি বোন, সি কর্টিক্যাল বোন, ডি ল্যামেলার বোন, ই উভেন বোন। তো কোশ্চেনটা আমাকে করেছিল উভেন বোনটা কি। এই উভেন বোন হচ্ছে একটা ইমিচিওর বোন। একটু দেখি, এই যে উভেন বোন হচ্ছে নিউলি ক্যালসিফাইড, এটার আরেক নাম হচ্ছে ইমিচিওর বোন, প্রাইমারি বোন। তারপরে হচ্ছে ল্যামেলার বোন, এটা হচ্ছে রিমডেল উভেন বোন, এটা হচ্ছে মেচিওর বা সেকেন্ডারি বোন। আর হচ্ছে কম্প্যাক্ট বোন, এটা নাম দেখে থাকবেন, এই যে কর্টিক্যাল বোন, আর হচ্ছে ক্যান্সেলাস বোন, এটা হচ্ছে স্পঞ্জি বোন বা মেডুলারি বোন। এই কম্প্যাক্ট বোন মেন্ডিবুলার আর ক্যান্সেলাস ম্যাক্সিলারি। পরের কোশ্চেন, তো আনসার হচ্ছে উভেন ইমেচিওর বোনটা হচ্ছে ওভেন বোন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলাস্টিক কার্টিলেজ? এটা এসবিএ তে এখানে দেওয়া, এমসিকিউ এ পাবেন ইলাস্টিক কার্টিলেজ কোনগুলো, তারপরে ফাইব্রো কার্টিলেজ কোনগুলো। খুবই ইম্পর্টেন্ট ছকটা, যে কার্টিলেজ গুলোর এক্সাম্পল। তো এ হচ্ছে ফিটাল স্কেলেটন, বি এপিফাইসিয়াল প্লেট অফ লং বোন, সি অডিটরি টিউব,
ডি ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ই পিউবিক সিম্পাইসিস। একটু দেখি, এই যে হাইলিন কার্টিলেজ গুলো হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কম্পোনেন্ট গুলো প্লাস এপিফাইসিয়াল প্লেট অফ লং বোন এবং ফিটাল স্কেলেটন, এগুলো হচ্ছে হাইলিন কার্টিলেজ। আর এই যে আমাদের ইলাস্টিক ই, এবং এর এক্সাম্পল গুলো বেশিরভাগ ই দিয়ে থাকবে, সেটা হচ্ছে এক্সটার্নাল এয়ার, এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিয়াটাস, অডিটরি টিউব। আচ্ছা, এই যে এপিগ্লটিস, এক্সটার্নাল অ্যাকাউস্টিক মিয়াটাস, এক্সটার্নাল এয়ার, আর হচ্ছে কিছু ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ, আর এখানে অডিটরি টিউব। আর এই যে আমাদের ফাইব্রো কার্টিলেজ, আমরা জানি টেম্পোরামেন্ডিবুলার জয়েন্টের আর্টিকুলার ডিস্ক থাকবে ফাইব্রো কার্টিলেজ অ্যালং উইথ এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, পিউবিক সিম্ফাইসিস, মেনিসকাস হচ্ছে আমাদের এই যে টিএমজে আর্টিকুলার ডিস্কের নামেই, এবং ইনসারশন অফ টেন্ডনস, এগুলো হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। তো আনসার হচ্ছে সি, অডিটরি টিউব। In OPG, there is often superimposing of and on anterior region, incisal region of, আচ্ছা, anterior region এ superimposing হয় ইনসাইজার দাঁতের সাথে। কোন স্ট্রাকচারের? একটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, টাং, নেজাল সেপ্টাম, হার্ট প্যালেট, ভার্টিব্রাল কলাম। ওপিজি ক্ষেত্রে দেখা যায় এই ভার্টিব্রাল কলাম দিয়ে এর anterior region এ superimposing হয়। আনসার ই। আচ্ছা, তারপরে হচ্ছে suturing method for closure of extraction site: A, figure 8, B, vertical mattress, C, horizontal mattress, D, locking continuous, E, subcuticular। আচ্ছা, আনসার হচ্ছে A, figure 8। আর সাবকিউটিকুলার একটু বলে রাখি, এটা হচ্ছে এস্থেটিক পারপাসের ক্ষেত্রে, ঠিক আছে? এস্থেটিক ফেশিয়াল রিজিয়নের ক্ষেত্রে এস্থেটিকটা যে জায়গায় ইম্পর্টেন্ট, এখানে এর ছকটা বলা হচ্ছে, একটুখানি হাইলাইটিং অংশগুলো বলি। এই যে এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড কোনটা, আমাদের সিম্পল ইন্টারাপ্টেড, আমরা সব জায়গায় করে থাকি। আর হচ্ছে এই যে স্কালপেটটা একটু দেখি, এটা হচ্ছে করা হচ্ছে লকিং কন্টিনিউয়াস। হাই টেনশন এরিয়াতে করছি হরাইজন্টাল মেট্রেস, আর এই যে কসমেটিক এরিয়া, ঠিক আছে? আর এই যে আমাদের এক্সট্রাকশন সাইটের কথা বলা হচ্ছে ফিগার 8, এক্সট্রাকশন সাইট। ওকে, which of the following is true regarding cyst aspirates? আচ্ছা, সিস্টের কন্টেন্ট গুলোর কথা বলা হচ্ছে। ওকেসিতে আমরা দেখছি এখানে বলা হচ্ছে এ, ডার্টি ক্রিমি হোয়াইট ভিসকাস ফ্লুইড পাবো, বি, ডেন্টিজেরাস সেরাস ক্যাজিয়াস কন্টেন্ট, সি, ডার্ময়েড মিউকয়েড ম্যাটেরিয়াল, ডার্ময়েডের ক্ষেত্রে মিউকয়েড ম্যাটেরিয়াল পাচ্ছি, ডি, ফিশারাল সিস্টের ক্ষেত্রে থিক সেরাস ম্যাটেরিয়াল, স্টেফনিস বনি ক্যাভিটি ব্লাড ফিল্ড। একটু দেখি, আচ্ছা, এই যে ডেন্টিজেরাস সিস্টে বলা হচ্ছে ক্লিয়ার পেল স্ট্র কালার্ড ফ্লুইড, তাইলে এখানে আগের স্লাইডে বলা হচ্ছিল ডেন্টিজেরাসের সেরাস ক্যাজিয়াস কন্টেন্ট ফলস। তারপরে হচ্ছে ওকেসি, ওকেসির ক্ষেত্রে বলা হচ্ছে ওডোন্টোজেনিক ক্যারোটোসিস্ট, এখানে পাবো আমরা ডার্টি ক্রিমি হোয়াইট ভিসকাস ফ্লুইড, এটা ট্রু। তাহলে আনসার এ। তারপর একটু দেখি, এই যে সেরাস ক্যাজিয়াস কন্টেন্টটা পাবো আমরা পেরিওডন্টাল সিস্টে, পেরিওডন্টাল সিস্টে পাচ্ছি, নট ডেন্টিজেরাসে। তারপর হচ্ছে ডার্ময়েডে পাবো থিক সেবাসিয়াস ম্যাটেরিয়াল ডার্ময়েড সিস্টে, মিউকয়েড পাবো ফিশারাল সিস্টে, আর ইনফেক্টেড সিস্টে পাবো পাস। আর এই যে এখানে স্টেফনিস বনি ক্যাভিটিতে থাকবে এমটি, অনলি এয়ার ফিল্ড থাকবে। আর এই ব্লাড ফিল্ড অথবা সেরোসিংগুইনাস ফ্লুইড থাকবে হচ্ছে সলিটারি বোন সিস্টে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এর আনসারটা তো বুঝেই নিলাম যে ওডোন্টোজেনিক ক্যারোটোসিস্ট, এখানে পাবো ক্রিমি হোয়াইট ভিসকাস
fluid. Most commonly affect area of melanoma is A. gingiva, B. floor of the mouth, C. tongue, D. buccal mucosa, E. palate. একটু দেখি এই যে মেলানোমা, there are two kinds, skin melanoma আর হচ্ছে oral melanoma. এই skin melanoma টা হয় ইউভি রে দ্বারা, আর oral melanoma হচ্ছে পোর প্রগনোসিস থাকে এবং কমনলি এফেক্ট করে প্যালেট কে। তো আনসার হচ্ছে ই, প্যালেট। পজিশন অফ পেশেন্ট ইন ডেন্টাল চেয়ার হবে। আচ্ছা, এখানে কথাটা উল্লেখ নেই, এখানে ডেন্টাল চেয়ার। আমাদের ডেন্টাল চেয়ারে পজিশনটা কি হবে ডিউরিং থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। থার্ড ট্রাইমেস্টারে অনেক প্রিকশন নিতে হয়। এখানে এ 45 ডিগ্রি রিক্লাইন, বি সুপাইন, সি আপরাইট, ডি লেফট ল্যাটারাল, ই রাইট ল্যাটারাল। আচ্ছা, একটু প্রেগনেন্সির ম্যানেজমেন্টটা দেখি। ফার্স্ট ট্রাইমেস্টারে কোনো ডেন্টাল ট্রিটমেন্ট করবো না এক্সেপ্ট ইমার্জেন্সি। সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর ডেন্টাল প্রসিজার্স। আর থার্ড ট্রাইমেস্টারেও ডেন্টাল ট্রিটমেন্ট করবো না ফার্স্ট ট্রাইমেস্টারের মতো এক্সেপ্ট ইমার্জেন্সি। এক্ষেত্রে যেহেতু সুপাইন হাইপোটেনশন সিনড্রোম ডেভেলপ করে, পেশেন্টকে এক সাইডে কাত করে নিতে হয় এবং সেটা হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন। তো আনসার হচ্ছে ডি, লেফট ল্যাটারাল। ট্রু পাল্প স্টোনস আর ফাউন্ড A. near bifurcation area, B. pulp chamber, C. near apex of the tooth, E. pulp horn, D. pulp horn, E. at the orifice of the pulp. তো একটু দেখি, ট্রু পাল্প স্টোন অর ডেন্টিকলস আর ফলস পাল্প স্টোন কি কি। ট্রুটা হচ্ছে আমাদের রেয়ার এবং এটা স্মলার সাইজ হয় এবং এর বিষয় হচ্ছে এটা কিছু ওডন্টোব্লাস্ট ক্যারি করে এবং ডেন্টিনাল টিবিউল এর মধ্যে থাকে। দে কনসিস্ট অফ ইরেগুলার ডেন্টিন এবং এটা পাওয়া যায় এপিক্যাল ফোরামেনের কাছাকাছি। আর ফলসটা হচ্ছে এটা ক্যালসিফিকেশন অফ পালপাল টিস্যু, আচ্ছা ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন অফ পালপাল টিস্যু, এবং এখানে কোনো ধরনের ডেন্টিনাল টিবিউল এবং ওডন্টোব্লাস্ট থাকবে না। তো ট্রু পাল্প স্টোনটা ইউজুয়ালি পাবো আমরা, আচ্ছা এটা পাবো আমরা, এগুলো পাবো আমরা পাল্প চেম্বারের দিকে, আর এটা হচ্ছে রুট পোর্শনের দিকে নিয়ার দ্য এপিক্যাল ফোরামেন। তো এখানে সি, নিয়ার দ্য অ্যাপেক্স অফ দ্য টুথ, এটা হচ্ছে আনসার। তারপর হচ্ছে which periodontal ligament fiber group is responsible for relapse of orthodontically positioned teeth? A. oblique fiber, B. horizontal group, C. alveolar crestal group, D. interradicular group, E. transseptal. আচ্ছা একটু দেখি, এই যে ফাইবার গুলো, ট্রান্সসেপ্টাল ফাইবারটা দেখতে পাচ্ছি দুইটা পাশাপাশি দাঁতের মাঝখানের ফাইবারটা। ইন্টাররেডিকুলার হচ্ছে দুইটা রুটের মাল্টি রুটেড টুথের মাঝের ফাইবার। এই যে অবলিক ফাইবার, এই অবলিক ফাইবারের একটা স্পেশাল কথা মনে রাখতে হবে, এফসিপিএস এর এসবিএ তে এসেছিল এবং আমি টানা দুইটা পরীক্ষা দিয়েছিলাম, জুলাই এবং জানুয়ারিতে, দুইবারই সেম কোয়েশ্চেন এসেছিল যে এবং এটাও এই কোয়েশ্চেনটাও এসেছিল। সবচেয়ে বেশি ফাইবার মোস্ট নিউমেরাস ফাইবার কোনটা, সেটা হচ্ছে অবলিক ফাইবার। আর এই যে অ্যাপিক্যাল ফাইবার, এটা নিয়েও একটা কথা হচ্ছে যে ইমেচিওর দাঁতে কোন ফাইবারটা থাকে না, সেটা হচ্ছে অ্যাপিক্যাল ফাইবারটা থাকবে না, কারণ তখনও তো রুট ফর্মেশন কমপ্লিট হয়নি। তো এখানে এই যে আমাদের ট্রান্সসেপ্টাল ফাইবার হচ্ছে ইট রানস বিটুইন টু অ্যাডজেসেন্ট টিথ ইন দ্য সেম জ। তারপরে এটা এই যে ট্রান্সসেপ্টাল ফাইবার বিলিভ টু বি রেসপন্সিবল ফর রিটার্নিং দ্য টিথ ইন দেয়ার অরিজিনাল স্টেট আফটার অর্থোডন্টিক থেরাপি। তো আনসার হচ্ছে ই, ট্রান্সসেপ্টাল ফাইবার। With advancing stage, the changes in temporomandibular joint may cause masticatory pain. তো question হচ্ছে what is the cause of this pain? A. atrophy of the muscle of mastication,
B. Degeneration of articular disc. C. Hypertrophy of muscle of mastication. D. Stress on sphenomandibular ligament. E. Mental foramen comes close to upper border of mandible. আচ্ছা, যেহেতু আপার বর্ডার অফ ম্যান্ডিবলের ক্ষয় হচ্ছে, যার জন্য মেন্টাল ফোরামেন উপরের দিকে চলে আসে এবং এর মাঝে প্রেসার, এই যে প্রেসার অন দ্য মেন্টাল নার্ভ, mental foramen দিয়ে mental nerve pass হয়. Pressure on the mental nerve during mastication cause pain or as the mental foramen moves to the upper border of the mandible. তো আনসার ই। আচ্ছা, একটু দেখি, অ্যাট্রফি অফ মাসল অফ ম্যাস্টিকেশন হতে পারে। তো অ্যাডভান্সিং স্টেজে পেইনের কজ হচ্ছে মেন্টাল ফোরামেনটা যেহেতু উপরে চলে আসছে। তারপরে হচ্ছে ডিজেনারেশন অফ আর্টিকুলার ডিস্ক, এর জন্য হবে হেডেক, সিমটম অফ হেডেক। হাইপারট্রফি অফ মাসল অফ ম্যাস্টিকেশন এটা হয়ই না। আর হচ্ছে স্ট্রেস অন স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এটা হচ্ছে স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্টে কোনো স্ট্রেস পড়ে না, এটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্টে স্ট্রেস পড়ে। A 32-year-old male came to dental OPD with gross caries upper A left 8. Radiograph reveals root wear fused with the adjacent upper second molar tooth. The dental surgeon opted for dental separation for surgical separation because it might displace the adjacent tooth during extraction. আচ্ছা, থার্ড মোলার এক্সট্রাকশন যদি নর্মালি করতে, এখানে বলা হচ্ছে যে থার্ড মোলার এক্সট্রাকশনটা সার্জিক্যালি করতে হবে, কারণ নর্মালি করলে এটা সেকেন্ড মোলারকেও ডিসপ্লেস করতে পারে। তো নেম অফ দিস ডেন্টাল অ্যানোমালি, একটা ডেন্টাল অ্যানোমালির জন্য এই জিনিসটা হচ্ছে যে থার্ড মোলার এক্সট্রাকশনের ক্ষেত্রে সেকেন্ড মোলারের ডিসপ্লেসমেন্ট হতে পারে। তো এখানে কি বলা হচ্ছে, জ্যামিনেশন, বি ফিউশন, সি কনক্রিসেন্ট, ডি টোরুডনশিয়াম, ই ডাইলেসেরেশন। তো একটু দেখি, ফিউশন মানে হচ্ছে দুইটা আলাদা টুথ জার্ম থেকেই দুইটা দাঁত ডেভেলপ করলো কিন্তু একসাথে ফিউজ হয়ে গেল, একটা সিঙ্গেল টুথ ফরমেশন করলো এবং আকার আকৃতির কোনো ঠিক থাকবে না। এক্ষেত্রে দেখা যাবে ডেন্টাল আর্চে দাঁতের নাম্বার কম থাকছে, তো এটা হচ্ছে ফিউশন। তারপরে জ্যামিনেশন, জ্যামিনেশনটা হচ্ছে একই টুথ জার্ম থেকেই একটা দাঁত হলো কিন্তু এটা সেপারেট হওয়ার অ্যাটেম্প্ট করলো, তখন দেখা যায় যে এখানে একটা বাইফিট ক্রাউন ফরমেশন হচ্ছে, এর আবার রুট সিঙ্গেলই থাকে, একটা লার্জ একটা দাঁত ফরমেশন হয়ে গেল। এতে ডেন্টাল আর্চে দাঁতের সংখ্যায় কোনো ধরনের পরিবর্তন হবে না। তো এই জিনিসটা হচ্ছে জ্যামিনেশন। কনক্রিসেন্টটা হচ্ছে দুইটা আলাদা টুথ জার্মি কিন্তু সিমেন্টাম দিয়ে একটা আরেকটার সাথে ফিউজ হলো, অ্যাটাচড, তো সেটা হচ্ছে কনক্রিসেন্ট। বাইরে থেকে দেখা যাবে যে দুইটা ক্রাউন সেপারেটেড, বাট দুইটা দাঁতের রুট একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে ডিউ টু ফিউশন অফ সিমেন্টাম। আর হচ্ছে ডাইলাসেরেশন হচ্ছে অ্যাবনর্মাল ব্যান্ডিং, অ্যাবনর্মাল কার্ভেচার or angulation of the root। আর টোরোডনশিয়াম হচ্ছে এনলার্জ পাল্প ক্যাভিটি। তো টোরোডনশিয়াম হবে না, ডাইলাসেরেশনও না, কনক্রিসেন্ট হতে পারে, ফিউশন না, আর হচ্ছে জ্যামিনেশন। যেহেতু এটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, এক্সরে করে দেখা গিয়েছে যে বাইরে থেকে দুইটা আলাদা দাঁতে, কিন্তু এক্সরে করে দেখা যাচ্ছে যে রুট দুইটা ফিউজ উইথ সিমেন্টাম, তো এটা হচ্ছে কনক্রিসেন্ট। এখানে বলছে কনক্রিসেন্ট is the fusion of the tooth at the root between adjacent teeth caused by hypercementosis. আচ্ছা, এটা কজটা কি? হাইপারসিমেন্টোসিস। It is rarely noticed until one of the teeth is due for extraction and is found. আচ্ছা, এটা তো ইউজুয়ালি ওরাল ক্যাভিটিতে দেখা যাবে না, যখন এক্সট্রাকশন করা হয় এবং রেডিওগ্রাফ দ্বারা চেক করা হয় তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, কনক্রিসেন্টটা বোঝা যায়। এবং এটা যেহেতু ডিসপ্লেস করার চান্স থাকে তাই সার্জিক্যাল সেপারেশনের দরকার হয়, এটাই বলেছে। এবং পার্টিকুলারলি কাকে কাকে এফেক্ট করছে, পার্মানেন্ট সেকেন্ড এবং থার্ড মোলারকে। Which of the following is the layer of non-keratinized epithelium? A.
আচ্ছা, এ স্ট্রেটাম জার্মিনেটিভাম, বি স্ট্রেটাম স্পাইনোসাম, সি প্রিকেল লেয়ার, স্পাইনোসামেরই নাম হচ্ছে প্রিকেল লেয়ার, ডি স্ট্রেটাম লুসিডাম, ই বেসালে। একটু দেখি ওরাল মিউকোজার লেয়ার গুলো কি? এপিথেলিয়াম, এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, এর নিচে থাকছে কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যু, বেসমেন্ট মেমব্রেন, বেজাল ল্যামিনা থাকছে, তারপরে কানেকটিভ টিস্যুর পার্ট হচ্ছে ল্যামিনা প্রক্রিয়া আর সাবমিউকোজা। এই সবগুলোর কন্টেন্ট কি কি ভালো করে দেখে নেবেন, এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে নন ক্যারাটিনাইজড মিউকোজা কি কি আছে আমাদের, আর ক্যারাটিনাইজড যেগুলো হচ্ছে রাফ রাফ স্ট্রাকচার গুলো, যেমন হচ্ছে ম্যাস্টিকেটরি মিউকোজা গুলো থাকছে যে ক্যারাটিনাইজড আমাদের বাইরের স্কিন, সেগুলো। তো তো নন ক্যারাটিনাইজড হচ্ছে বেজালি, ইন্টারমিডিয়াম আর হচ্ছে সুপারফিশিয়াল। অবস্থান অনুসারে বেজাল, ইন্টারমিডিয়াম আর সুপারফিশিয়ালে থাকছে, এর জন্য বেজালি, ইন্টারমিডিয়াম আর সুপারফিশিয়ালি নন ক্যারাটিনাইজড। আর ক্যারাটিনাইজড হচ্ছে বেজালি, স্পাইনোসাম, গ্রানুলোসাম, সুপারফিশিয়ালি। আচ্ছা, তো আনসার হচ্ছে ই স্ট্রেটাম বেজালি। মোস্ট প্রমিনেন্ট টিথ ইন দ্য ওরাল ক্যাভিটি: এ permanent lower first molar, B upper canine, C upper central incisor, D permanent upper first molar, E permanent upper second molar। আনসার হচ্ছে সি আপার সেন্ট্রাল ইনসিসর। কেন? কারণ এই যে স্মাইল করলে ফার্স্টেই নোটিসেবল কোনটা, আমাদের আপার সেন্ট্রাল ইনসিসর গুলো। তো এর জন্য এটা হচ্ছে মোস্ট নোটিসেবল এবং মোস্ট প্রমিনেন্ট টুথ ইন দ্য ওরাল ক্যাভিটি। posterior determinant of mandibular movement: A হচ্ছে condylar guidance, B morphology of posterior molar teeth, C neuromuscular factor, D incisal guidance, E ridge parallelism। আনসার হচ্ছে A condylar guidance posterior determinant, আর anterior determinant হচ্ছে incisal guidance। এটা এবারে প্রস্থ ব্লক এন্ডেও জিজ্ঞেস করেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল। তারপরে হচ্ছে the resistance of vertical forces of mastication, occlusal forces, the resistance of vertical forces of mastication, occlusal forces and other forces applied in a direction towards the denture bearing area is called A retention, B stability, C support, D adhesion, E cohesion। আনসার হচ্ছে C support। আর রিটেনশন হচ্ছে ডেঞ্চারের উইথস্ট্যান্ড করার ক্যাপাবিলিটি কিসের এগেনস্টে? ভার্টিক্যাল ফোর্সের এগেনস্টে। আর স্টেবিলিটি হচ্ছে একই জিনিস বাট হরাইজন্টাল ফোর্সের এগেনস্টে। আর এডিশন কোহেশন হচ্ছে এর রিটেনশনেরই ফিজিক্যাল ফ্যাক্টর। আচ্ছা, which of the following statement is accurate for design of FPD? এ হচ্ছে 1:1 crown root ratio is not acceptable, 1:1 ও acceptable, বাট সবচেয়ে ভালো হচ্ছে 2:3 ideal। বিতে বলা হচ্ছে single rooted tooth with curved at apical third as poor prognosis, false। এটা হচ্ছে ভালো প্রগনোসিস থাকবে, বেটার। তারপরে সিতে বলা হচ্ছে ইট মে হ্যাভ 2 to 6 unit span for implant supported FPD, এটা ট্রু। ডিতে বলা আছে ইমপ্লান্ট সাপোর্টেড প্রসেসিস ডিজিটাল ইমপ্লান্ট সাপোর্টেড প্রসেসিস ডিজিটাল অ্যাপার্টমেন্টের দরকার হয় কিনা? দরকার নেই, এটা নিজে থেকেই সাপোর্ট নিতে পারে। ডিজিটাল অ্যাপার্টমেন্টের দরকার আমাদের কনভেনশনাল প্রসেসিসের ক্ষেত্রে। মাল্টি রুটেড টুথ উইথ কনভার্জেন্স প্রোফাইল অফার্স বেটার পেরিওডন্টাল সাপোর্ট, ই হচ্ছে ফলস। ওয়াইডলি স্প্রেড কনভার্জ না, বরং ডাইভার্জ প্রোফাইলটা হচ্ছে বেটার পেরিওডন্টাল সাপোর্ট দেয়। তো আনসার সি। আচ্ছা, absolute contraindication for implant: A above 17 years old, B recent MI, C Paget disease of bone, C chronic lymphocytic leukemia, E smoker underweight radiotherapy।
ইমপ্লান্টের দুইটা কন্ট্রাইন্ডিকেশন আছে অ্যাবসলিউট, বাকিগুলো হচ্ছে রিলেটিভ। সেই দুইটা হচ্ছে বিলো 17 ইয়ার্স এ করবো না, আর হচ্ছে স্মোকার, আন্ডারওয়েট, রেডিওথেরাপি। তো আনসার ই। আর এই যে এতে বলা হচ্ছে বিলো হলে সঠিক হতো, আর সিডি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। Which gypsum product is used for preparation of master cast? A. Model plaster. B. Impression plaster. C. Dental stone. D. Die stone high strength. E. Dental stone high strength high expansion. Answer হচ্ছে C. Dental stone. একটু দেখি gypsum প্রোডাক্ট গুলো। টাইপ 1 হচ্ছে ইমপ্রেশন প্লাস্টার। তো নাম যেহেতু ইমপ্রেশন, তো এখানে কিসের ইমপ্রেশন নিব? ইমপ্রেশন ফর সিডি অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল প্রসেসেস আর বাইট রেজিস্ট্রেশনে লাগে। 2 হচ্ছে মডেল প্লাস্টার, যেটা হচ্ছে স্টাডি মডেলের জন্য ব্যবহার করি। সি টাইপ 3 সেটা হচ্ছে ডেন্টাল স্টোন, এটাই হচ্ছে মাস্টার কাস্ট মেকিং এ আমরা ব্যবহার করি। টাইপ 4 ডাই স্টোন, সিঙ্গেল দাঁতের জন্য ফ্যাব্রিকেশনের জন্য, যেমন হচ্ছে দাঁতের মডেল, সেটা হচ্ছে ডাই, ফ্যাব্রিকেশন অফ ডাই ফর ইনডিরেক্ট রিটেনশন। আর একই জিনিস উইথ হাই এক্সপানশন, সেটা হচ্ছে টাইপ 5। তো আনসার সি, ডেন্টাল স্টোন মাস্টার কাস্টের জন্য হয়। আচ্ছা, অবচুরেটর রেস্টোর the surgical defect and aid in the function of speaking, chewing, and swallowing. It fills the void left by the surgery, artificially replaces lost tissues and teeth, lead in which obturator is inserted 1 week after surgery. A. Interim obturator. B. Definitive obturator. C. Immediate surgical obturator. D. Delayed surgical obturator. E. resin obturator. Answer হচ্ছে D. Delayed surgical obturator, বলা হচ্ছে 1 week after surgery। তো এই যে সার্জিক্যাল অবচুরেটর দুই টাইপ, ইমিডিয়েট যেটা সার্জারির মানে অ্যাজ পার অপারেটিভে ইনসার্ট করা হচ্ছে, আর ডিলেড হচ্ছে গিয়ে 7 to 10 days পরে ইনসার্ট করা হচ্ছে। আর ইন্টারিম হচ্ছে ডেফিনিটিভ অবচুরেটর, যেটা 5 to 6 month পরে দেওয়া হয়, তার মাঝখানেরটা। ডেফিনিটিভ এবং সার্জিক্যাল অবচুরেটরের মাঝের টাইমে ইন্টারিম অবচুরেটর দেওয়া হয়। এখন যেরকম আমাদের আছে ইন্টারিম গভর্নমেন্ট। Physical factor affecting retention. A. Quality of denture bearing area. B. Viscosity of saliva. C. Flow of saliva. D. Undercut. E. Capillarity. আচ্ছা, ফিজিক্যাল ফ্যাক্টর গুলো হচ্ছে বিভিন্ন টাইপের। অ্যানাটমিক্যাল হচ্ছে সাইজ অফ, আচ্ছা, রিটেনশনের ফ্যাক্টর কি কি? অ্যানাটমিক্যাল এর হচ্ছে সাইজ অফ ডেঞ্চার, কোয়ালিটি অফ ডেঞ্চার বেয়ারিং এরিয়া, রিজ প্যারালাল রিজ ওয়াল। আর স্যালাইভাটা হচ্ছে ফিজিওলজিক্যাল। ফিজিক্যাল হচ্ছে অ্যাডহেশন, কোয়েশন, সারফেস টেনশন, ক্যাপিলারিটি, আর হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, গ্র্যাভিটি। আর মেকানিক্যালটা একটু মনে রাখবো, এটা থেকে এমসিকিউ চলে আসে। আন্ডারকাট, রিটেনটিভ স্প্রিং, ম্যাগনেটিক ফোর্সেস, ডেঞ্চার, অ্যাডহেসিভ, এন্ড হচ্ছে সাকশন চেম্বার এন্ড ডিস্ক এন্ড প্যালাটাল ইমপ্লান্ট। আচ্ছা, প্যালাটাল ইমপ্লান্ট লাগবে না, বাদ বাকিগুলো মনে রাখতে হবে। এখানে আমাদের বলা হয়েছে 44 অ্যাকর্ডিং টু আরামানি ক্লাসিফিকেশন, ডিফেক্ট ইনভলভিং দ্য সেন্টার অফ দ্য প্যালাটাইন সেলফ, অল টিথ প্রেজেন্ট। তো এটা এ বি, এতে বলা হচ্ছে ক্লাস 1, বি ক্লাস 2, সি ক্লাস 3, ডি ক্লাস 5, ই ক্লাস 6। আচ্ছা, আরামানি ক্লাসিফিকেশনে ক্লাস হচ্ছে টোটাল 6টা। তো দেখি কোনটা কি। ক্লাস 1-এ হচ্ছে রিসেকশন ইজ পারফর্ম অ্যালং দ্য মিড লাইন, এবং এক পাশে পুরো রিসেকশন করা হচ্ছে এবং আরেক পাশের অল টিথ আর ইনটেক। ক্লাস 2-তে বলা হচ্ছে যে ইউনিল্যাটারাল একটা ডিফেক্ট, যেখানে অনলি যে কোনো এক সাইডের পোস্টেরিয়র টিথগুলো রিসেক্টেড থাকছে, বাকি সবগুলো টিথ ইনটেক। ক্লাস 3-তে হচ্ছে প্যালেটের সেন্টারে ডিফেক্ট। ক্লাস 4 হচ্ছে একটা মিড লাইন বরাবর, ক্লাস 4 হচ্ছে ডিফেক্ট ক্রসেস দ্য মিড লাইন। এই যে দেখা যাচ্ছে মিড লাইন ক্রস করে গিয়েছে, এবং বোথ সাইড এটা ইনভলভ করে অ্যালং উইথ প্রি ম্যাক্সিলা। তাহলে এতে সহজ ভাষায় বোঝাই যদি, তাহলে ক্লাস 4-এ যে কোনো এক সাইডের অনলি পোস্টেরিয়র কিছু টিথ থাকবে, আর বাকি অ্যান্টেরিয়র টিথ একটাও থাকবে না, এবং ইউনিল্যাটারাল অপর পাশে কোনো পোস্টেরিয়র টিথ থাকছে না। ক্লাস 5 হচ্ছে একটা বাইল্যাটারাল ডিফেক্ট, এবং
দুই পাশেরই পোস্টেরিয়র টিথ থাকবে না। আর ক্লাস 6 হচ্ছে কন্ট্রাস্ট অফ ক্লাস 5, অর্থাৎ পোস্টেরিয়র টিথ রিমেইনিং পোস্টেরিয়র টিথ থাকবে আর অ্যান্টেরিয়র টিথগুলো মিসিং, অনলি অ্যান্টেরিয়র ডিফেক্ট বলা হচ্ছে ক্লাস 6। তাহলে কোশ্চেন অনুসারে আমাদের আনসার হচ্ছে সি, ক্লাস 3। আচ্ছা, according to House's classification of the patient's mental attitude, patients who are precise above average in intelligence, concerned in their dress and appearance, are usually dissatisfied by their previous treatment and do not have confidence in dentist. প্রিভিয়াস কোনো একটা ডেন্টাল দেখা যাচ্ছে তারা ট্রিটমেন্ট করেছে, বাট ওটার তারা রেজাল্টে হ্যাপি না, কিন্তু এমনি পেশেন্ট যথেষ্ট সচেতন। তো এগুলো পেশেন্টকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্যাটিসফাই দ্যাম, বাট ওয়ান্স দে আর স্যাটিসফাইড, বিকাম দ্য ডেন্টিস্ট গ্রেটেস্ট সাপোর্টার, আর ক্লাসিফাইড অ্যাজ। আচ্ছা, এরা কারা? হাউসেস ক্লাসিফিকেশন আমরা জানি 4 প্রকার। একটা হচ্ছে ফিলোসফিক্যাল, আর একটা হচ্ছে এক্সাক্টিং, একটা হিস্টোরিক্যাল, আর ইনডিফারেন্ট। তো ফিলোসফিক্যাল হচ্ছে সবচেয়ে ভালো পেশেন্টগুলো, যাদের প্রগনোসিস ভালো, তারা ডক্টরের সাথে খুবই কোঅপারেটিভ, তারা ট্রিটমেন্টের ব্যাপারে সবকিছু বুঝে জানে, ডক্টররা যেভাবে বুঝায় তারা কোঅপারেট করে, তো তাদের প্রগনোসিসের জন্য ভালো। ক্লাস আরেকটা যেটা 2 আছে, এক্সাক্টিং আর ক্রিটিক্যাল পেশেন্টগুলো, এরা হচ্ছে যে এদের একটা নাম হচ্ছে এক্সাক্টিং আর একটা ক্রিটিক্যাল। সো এরা হচ্ছে ইউজুয়ালি পেশেন্ট পার্টি যথেষ্ট সচেতন তাদের ব্যাপারে, কিন্তু প্রিভিয়াস একটা ব্যাড এক্সপিরিয়েন্সের জন্য তারা ট্রাস্ট করতে পারে না তাদের ডক্টরকে, ডেন্টিস্টকে। তো তাদের যদি একবার মন খুশি করে ফেলা যায়, দে বিকাম দ্য ডেন্টিস্ট গ্রেটেস্ট সাপোর্টার, এবং তারাই দেখা যাচ্ছে প্রচুর প্রচারণা করে বেড়ায় যে এই ডক্টরের কাছে গিয়েছিলাম ভালো। এগুলো হচ্ছে এক্সাক্টিং। আর হিস্টোরিক্যাল, এর আরেক নাম হচ্ছে অ্যান্টাগনিস্ট। এরা দেখা যাচ্ছে যে ডাক্তারের কোনো কিছুতে কোনো কোঅপারেট করছে না, ইভেন খালি নাক ছিটকানো অবস্থা, মন্দ বলে, বদনাম করে বেড়াবে। এর জন্য আরেক নাম হচ্ছে অ্যান্টাগনিস্ট, এবং তাদের প্রগনোসিস সবচেয়ে খারাপ। এটা হচ্ছে হিস্টেরিক্যাল। আর ইনডিফারেন্ট হচ্ছে পেশেন্টগুলো উদাসীন, তাদের অ্যাপিয়ারেন্সের ব্যাপারে, ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কিছু নেই, তাদের কোনো যায় আসে না। তো এই অনুসারে আমাদের আনসার হচ্ছে ডি, এক্সাক্টিং। আচ্ছা, এখানে এক্সাক্টিং এরই ভিতরের কথাগুলো বলা হচ্ছে। তারপরে বলছে মোস্ট কমনলি অ্যানকাইলোস টিথ আর, এতে বলা আছে প্রাইমারি আপার মোলার, বি প্রাইমারি আপার ক্যানাইন, সি প্রাইমারি লোয়ার মোলার, ডি পার্মানেন্ট আপার ক্যানাইন, ই পার্মানেন্ট লোয়ার মোলার্স। আচ্ছা, মোস্ট কমনলি অ্যানকাইলোস টুথ ইউজুয়ালি ডেসিডুয়াস দাঁতেরই মোলারগুলো, তো লোয়ার মোলার, নট আপার। কেন? এখন অ্যান্টেরিয়র দাঁতেরও প্রাইমারির ক্ষেত্রে অ্যান্টেরিয়র টিথেরও অ্যানকাইলোসিস হতে পারে, সেটা বিভিন্ন ধরনের ট্রমার জন্য। আচ্ছা, অ্যানকাইলোস টুথের আরেক নাম হচ্ছে সাবমার্স টুথ। তো পেরিওডন্টাল লিগামেন্টের সাথে আন্ডারলাইং বোন, এই দাঁতগুলো একসাথে ফিউজ হয়ে যাচ্ছে, যার জন্য অ্যানকাইলোস টুথ হচ্ছে। তো এই যে এই কথাটা লেখা আছে যে মেন্ডিবুলার প্রাইমারি মোলার্স আর দ্য টিথ মোস্ট often observed as to be ankylosed. Okay. 47, the bristles are placed at 90 degree to the tooth surface and the brush is moved back and forth. এটা এতে বলা হচ্ছে Fons technique, B scrub technique, C Bus technique, D Charter's method, E roll method. তো ব্রিসেলগুলো 90 ডিগ্রিতে ধরে ব্যাক এন্ড ফোর্থ, বুঝাই যাচ্ছে স্ক্রাবিং টেকনিক। আনসার বি, স্ক্রাব টেকনিক। এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড। ওকে, তো এই টেকনিকের একটা ড্রব্যাক হচ্ছে যেটা টুথ এব্রাশন এবং জিঞ্জাভাল রিসিশন করতে পারে, বাট আচ্ছা, তারপরে হচ্ছে 48, blood filled eruption cyst is most commonly seen in which region? A primary incisor region, B primary upper canine region, C primary first molar region, D primary second molar region, E primary lower canine region. আনসার হচ্ছে ডি, প্রাইমারি সেকেন্ড মোলার রিজিয়ন অথবা পার্মানেন্ট ফার্স্ট মোলার রিজিয়নে ব্লাড ফিল্ড ইরাপশন সিস্ট দেখা যায়। আচ্ছা, ইরাপশন সিস্ট or hematoma appeared as bluish purple elevated area of tissue which develop few weeks before the eruption of primary or permanent tooth. This blood filled cyst is most commonly seen in
primary second molar or permanent first molar region. Feature of deciduous dentition. A. Flush terminal plane is a common feature. B. Overjet. C. Dental arch are wide V-shaped. D. Deep intercuspation. C. Incisor are more distally placed. আচ্ছা, flush terminal plane হচ্ছে এর প্রাইমারি সেকেন্ড মোলার টিথের ডিস্টাল মোস্ট ডিস্টাল প্লেনটা, সেটা যদি প্লেন থাকে, একদম সমানভাবে থাকে, সেটা হচ্ছে ফ্লাশ টার্মিনাল প্লেন। প্রাইমারি ডেসিডুয়াস ডেন্টিশন এটা দেখা যায়, নট মিজিয়াল স্টেপ, নট ডিস্টাল স্টেপ। তারপর যে ওভার জেট থাকে না, বরং ডিপ বাইট থাকে। ফলস। সি হচ্ছে ডেন্টাল আর্চ আর ভেরি ডেন্টাল আর্চ ওয়াইড ভি শেপড, এটা হচ্ছে ডেন্টাল আর্চ ওয়াইড ইউ শেপড হবে। আর শ্যালো কাসপাল ইন্টারডিজিটেশন থাকে। ই হচ্ছে ইনসাইজাল আর ভার্টিক্যালি প্লেসড থাকে ইউজুয়ালি। তো আনসার এ। আচ্ছা, common feature of deciduous dentition is a flush terminal plane where the distal surface of the upper and lower second deciduous molar in the same vertical plane. এটাই হচ্ছে flush terminal plane. আরেকটা জিনিস বলবো deciduous dentition-এ থাকে, সেটা হচ্ছে flat curve of spee। আর deciduous dentition-এ স্পেসিং থাকবে। আচ্ছা, which traumatic injury is most prone to pulp necrosis? A. Concussion. B. Subluxation. C. Intrusive luxation. D. Extrusive luxation. E. Lateral luxation. আচ্ছা, তো এখানে কনকাশন আর সাবলাক্সেশন হচ্ছে ট্রমাটিক ইনজুরি টু টুথ উইদাউট ডিসপ্লেসমেন্ট, আর বাকিগুলোতে দাঁতের ডিসপ্লেস হয়। তো কনকাশন হচ্ছে টুথের সাপোর্টিং স্ট্রাকচারের কনকাশন হচ্ছে টুথের সাপোর্টিং স্ট্রাকচারের ইনজুরি হবে, বাট এখানে টুথের কোনো ধরনের মোবিলিটি or টুথ লুজিনিং হবে না। সাবলাক্সেশনে টুথ সাপোর্টিং স্ট্রাকচারের ইনজুরি হবে, বাট টুথ লুজিনিং থাকবে অ্যাবনর্মালি, বাট কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট হবে না। আর ইন্ট্রুসিভ লাক্সেশনে টুথ আর ডিসপ্লেসড ইন এপিক্যাল ডিরেকশন বরাবর, একটা ভার্টিক্যাল ডিসপ্লেস হবে এবং দাঁতটা সকেটের মধ্যে আরো ঢুকে যাবে। আর এক্সট্রুসিভ লাক্সেশন হচ্ছে এটাও একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে, বাট সকেট থেকে বাহিরের দিকে অক্লুসাল ডিরেকশনে। আর ল্যাটারাল লাক্সেশনে এটা প্যালাটালি বাক্কালি যে কোনো বরাবর ল্যাটারালি এটা দাঁতের ডিসপ্লেসমেন্ট হয়। তো এখানে একটু দেখি যে কোন ধরনের ডিসপ্লেসমেন্টে বা ট্রমাটিক ইনজুরি পাল্প নেক্রোসিস সবচেয়ে বেশি। কনকাশনে মাত্র 2%, সাবলাক্সেশনে 6 to 47%, এক্সট্রুশনে 64%, ল্যাটারাল লাক্সেশনে 77%, but intrusive luxation 100% chance of pulp necrosis and external root resorption. So answer হচ্ছে C, extrusive luxation. সো এই একটা লেন্দি ক্লাস শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো করে আমার মার্চে পরীক্ষা আছে, আর বেশি দিন সময় নেই। এবং আমাদের এই যে এক্সবিএ পরীক্ষাগুলো হবে নেক্সট, এবং সাবজেক্ট ফাইনাল মক টেস্ট সবগুলো অ্যাপিয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদের ডিডিএস অ্যাডমিশন পরীক্ষা ভালো হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।